পড়েছিলাম গত ক্লাসে। আর এন সমান সমান কি ছিল? আচ্ছা, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ব্যাসার্ধের সমীকরণ ছিল, গত ক্লাসে আমরা পড়াইছিলাম। আমাদের প্রতিপাদন দরকার নাই, দরকার যেটা সেটা হচ্ছে এই ব্যাসার্ধের সমীকরণ থেকে ম্যাথ করা। ম্যাথের ইকুয়েশন গুলো আমরা করাচ্ছি, ঝটপট দেখে নিবেন। এন তম কক্ষপথের এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। আর আমরা বলছিলাম একটা শর্টকাট আছে, এই সমীকরণ দিয়ে আমরা সিকিউতে করবো অবশ্যই। এবং এই সমীকরণটা আসছে যে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে কি পদ্ধতি ছিল আমার? সিজিএস পদ্ধতি, বুঝছেন? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই সিজিএম পদ্ধতিতে ব্যাসার্ধের একক সমীকরণ হচ্ছে এটা। এখানে আর এর যে মান আসবে সেটাও সিজিএস এ আসবে, এবং যতগুলো মান আমরা ইউজ করছি সবগুলো মানই বসাবো সিজিএস এ। এখানে এন বসাবো, এইচ বসাবো, এম জেড ই যে মানগুলো আছে। এখানে বলা হয়েছিল যে এখানে কিছু জিনিস আছে কমন জিনিস, সেটা হচ্ছে এই যে এন স্কোয়ার ভাগ হচ্ছে জেড, এটুকু বাদ দিলে এখানে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার ভাগ হচ্ছে 4 পাই স্কোয়ার, তারপরে এম স্কোয়ার, তাই না? এই মানগুলো হচ্ছে কমন, এগুলো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, এই মানগুলো থাকবে। তো এই কমন মানগুলোর একটা নির্দিষ্ট মান আমরা জানি, এটুকুর মান হচ্ছে আমরা নর্মালি বলছি এটাকে আর নট দিয়ে প্রকাশ করছি। শর্ট ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে দেখেন, আর এন সমান সমান এন স্কোয়ার ভাগ হচ্ছে জেড গুণন হচ্ছে কি আর নট, তাই না? তাহলে এন স্কোয়ার মানে কক্ষপথের সংখ্যা, আর জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর আর নট মানে হচ্ছে কি এই যে এই কক্ষপথের এগুলোর মান। হ্যাঁ, তো আর নটের মান আমরা আগে থেকে একটু মুখস্থ করে রাখবো। আর নট সমান হচ্ছে 0.53 অ্যামস্ট্রং, এই মানটা আমাদের মুখস্থ। এই অ্যামস্ট্রং এককে মান বসালেও সমস্যা নাই। আমরা অ্যামস্ট্রং কেন মনে করছি জানেন? মানটা অনেক ছোট হচ্ছে। আর যদি সেন্টিমিটার বা মিটারে চিন্তা করতাম তো আমাকে পাওয়ার হিসেবে মনে রাখতে হতো, পাওয়ার হিসেবে মনে রাখা একটু ঝামেলাপূর্ণ। এই জন্য আমরা অ্যামস্ট্রং এককে চিন্তা করছি। তো আমরা যদি এখন যে কোনো একটা কক্ষপথের সমীকরণ বের করতে চাই, মানে ব্যাসার্ধের মান বের করতে চাই, তাহলে এখানে সেই কক্ষপথের মান দিব। এন এর মান কয় নাম্বার কক্ষপথ হবে সেটা হবে, জেড এর মান যদি যে পরমাণু হবে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে, ধরুন আর নট এই মান। অ্যামস্ট্রং এককে মান আসলেও আমি অ্যামস্ট্রং একক রাখবো না, হয়তো চাইলে আমি সেন্টিমিটারে যেতে পারবো, চাইলে মিটারে যেতে পারবো। সে যাওয়া আসি রাস্তার জন্য আপনাকে এইটুকু জানতে হবে, সেটা হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 10⁻² সেন্টিমিটার, সমান 10⁻³ হচ্ছে 3 মিলিমিটার, সমান 10⁻6 মাইক্রোমিটার। 10⁻6 হচ্ছে মাইক্রোমিটার, 10⁻9 হচ্ছে ন্যানোমিটার, and 10⁻10 হচ্ছে অ্যামস্ট্রং, আর 10⁻12 হচ্ছে পিকোমিটার। হ্যাঁ, এ হচ্ছে আমাদের বিষয়। 1 মিটার সমান আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করব। তাহলে কি হবে, এদিকে যদি যাই তাহলে অবশ্যই মানটা ছোট হচ্ছে, এককটা ছোট হচ্ছে, মানটা বড় হবে, তাই গুণ করব। আর এদিকে যদি আসতে মনে হয় বা আসতে হবে তাহলে বুঝবো যে মানটা ছোট হবে, এককটা বড় হবে। যেমন আমি অ্যামস্ট্রং এককে থেকে 60 সেন্টিমিটারে আসতে চাই, তাহলে মানটা এককটা বড় হবে, মানটা তখন কি হবে, ছোট হবে। এই জন্য ভাগ করতে হবে। সেন্টিমিটার আর অ্যামস্ট্রং এর মধ্যে সম্পর্ক হচ্ছে 10⁸। 1 সেন্টিমিটার সমান 10⁸ অ্যামস্ট্রং, আবার অনুরূপভাবে 1 অ্যামস্ট্রং সমান 10⁻⁻8 সেন্টিমিটার। বোঝা গেছে? এই যাওয়া আসার রাস্তাটুকু ভালো করে বুঝলে আমরা এখানে ব্যাসার্ধের মান রেখাগুলো পেয়ে যাব। 10⁻6 মাইক্রোমিটার। হ্যাঁ, এরকম করে লিখতে পারবেন, এটা হচ্ছে মাইক্রোমিটার। ওকে, মাইক্রোমিটার। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলছিলাম যে এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের একটা শক্তির একটা সম্পর্ক আছে, তাই না? সেই সম্পর্কটা কেমন ছিল? সম্পর্কটা ছিল আর এন ভাগ হচ্ছে আর ওয়ান সমান এখানে যা হবে কি এন স্কোয়ার, এর কত হবে 1 স্কোয়ার। এই সম্পর্কটা এখানে যে মান হবে, যে কক্ষপথ হবে সেই কক্ষপথের মানকে আমরা স্কোয়ার করব। সেজন্য আর এন সমান এন স্কোয়ার, এখানে আর ওয়ান সমান কি লিখছি, এখানে যদি আর টু হতো 2 স্কোয়ার, আর 3 হলে 3 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা এই সম্পর্কটা জানলাম। এটাই গত ক্লাস ছিল যে এইটুকু মনে রাখবেন, আপনার প্রতিপাদন কিভাবে আসছে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, কুলম্বের সূত্র, নাথিং, এগুলো দরকার নাই, বুঝলেন না বিষয়? এগুলো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে এইটুকু। তো এইটুকু যদি জানি আমরা অঙ্ক করতে পারবো। আজকে আমরা একটা কাজ করব, আমরা কিন্তু যেগুলো সমীকরণ পড়ছি সবগুলো সিজিএস এককে পড়তেছি। এই এককগুলোকে আমরা চাইলে এসআই এককে কনভার্ট করতে পারবো। তো একক এসআই এককে কনভার্ট করা মানে কি প্রতিপাদন করতে হবে তা না, আমরা জাস্ট মানগুলো দিয়ে একটা ক্যালকুলেশন করলে সহজে একটা মান পেয়ে যাব। আমি শিখাবো, আজকে হয়তো শিখাবো। তাহলে এখন আসি হচ্ছে এটুকুর পরে, আচ্ছা, আবর্তনশীল ইলেকট্রন বেগের সমীকরণ। তাহলে আবর্তনশীল
আবর্তনশীল ইলেকট্রনের বেগের সম্পর্ক বা বেগের সমীকরণ। আবর্তনশীল ইলেকট্রনে কি বলছি আমরা? বেগের সমীকরণ। একটা ইলেকট্রন আবর্তন করছে, ঘুরছে, সে আবর্তনশীল ইলেকট্রনের কিসের সমীকরণ বাই করবো আমরা? বেগের সমীকরণ করব। কেমন করে হবে? হ্যাঁ, আবর্তনশীল ইলেকট্রন বেগের আমরা আগে থেকে জানি হচ্ছে Rn সমান হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার 4 পাই e স্কোয়ার mz স্কোয়ার। এটা ধরেন 1 নম্বর সমীকরণ দিলাম ইচ্ছা করে। n তম কক্ষপথের ব্যাসার্ধের মান, r এর মান, বুঝছেন? যদি মনে করেন যে না আমি এখানে n দিব না, শুধু r লিখবো, তাতেও কোনো সমস্যা নেই। r সমান n স্কোয়ার h স্কোয়ার ভাগ হচ্ছে 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। আমরা জানি লিখে আমরা এই মানটা লিখতে পারি। তো আবার হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে আমরা কি জানি? আবার হচ্ছে আমরা জানি হচ্ছে mvr সমান সমান হচ্ছে ns ভাগ 2 পাই। দেখেন, তাহলে বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি হচ্ছে mvr সমান হচ্ছে কি? ns ভাগ হচ্ছে 2 পাই। তো তাই যদি হয় তাহলে এখানে আমরা হচ্ছে যে কাজটি করতে পারবো, দেখেন mv r এর মান এটা না স্যার, 1 নম্বর সমীকরণ থেকে r এর মান বসাতে পারবো না? বসালে কি হবে? n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই e স্কোয়ার mz স্কোয়ার সমান হচ্ছে ns ভাগ 2 পাই। সমস্যা নেই, ঠিক আছে? ns ভাগ কি বলছি? 2 পাই। তো এখানে স্যার আমি হচ্ছে মানটা বসায় দিব। এই যে m আর m কেটে যাবে নাকি? আচ্ছা, v কাটার কোনো সুযোগ নাই নাকি? তাহলে এখন এখান থেকে হচ্ছে আমি বেগের মানই বার করব। তাহলে v সমান হচ্ছে কি হবে? n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই e স্কোয়ার আর z স্কোয়ার, এই তো সমান হচ্ছে ns ভাগ হচ্ছে 2 পাই। এবার যদি আমি আড়াআড়ি করে গুণ করি, দেখেন তো কি দাঁড়াবে? এই যে এখানেও চাইলে কিন্তু কাটাকাটি করতে পারবো, করে দিব। যদি করেন তাহলে এখানে কি হবে? এই ns কেটে যাবে, এখানে শুধু nh থাকবে, ঠিক না? 2 পাই কেটে গেলে এখানে 2 পাই থাকবে, এই তো 4 পাই 2 পাই থাকবে। আমরা যদি এখানে v পাইলাম, nh পাইছেন, 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিছুই নাই, মানে কি 1 আছে, ঠিক তো? 1 যেহেতু আছে তাহলে আমি ভিটাকে এই পাশে রাখবো, এর উপর স্কোয়ার হবে। অতএব একবারে যদি লিখি v সমান সমান কি দাঁড়াবে? 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে বাবা? nh। তাহলে এটা হচ্ছে vn লিখতে পারি আমি n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন বেগের সমীকরণ। দেখেন vn সমান হচ্ছে 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে nh। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার n তম কক্ষপথে, তাহলে এটা হচ্ছে n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়ের সম্পর্ক। n তম কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করছে, ঘুরছে। n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সমীকরণ হচ্ছে vn সমান কি দাঁড়াবে? 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে nh, ঠিক আছে? এটা হচ্ছে n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় হচ্ছে একটা ইকুয়েশন বা সমীকরণ। vn সমান হচ্ছে 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি হবে? nh। n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। অসুবিধা আছে কারো? vn সমান হচ্ছে 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে nh। এখন বলেন তো সেখানে এখানে কি দ্বারা কি বোঝায়? 2 পাই তো বোঝেন, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচটা কি হবে? প্লাঙ্কের। আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে একটা ম্যাথ করব। হ্যাঁ, এই সমীকরণ দিয়ে একটা ম্যাথ করব। এখন ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, কিন্তু সব এককে না। এই সমীকরণটা কোন এককে আসছে বলেন তো? এটাও সিজিএস এককে আসছে। কারণ বলেন তো? কারণ আমি ওই যে আর এর মান বসাইছি সিজিএস এ, সুতরাং এই ইকুয়েশনটাও সিজিএস এ। সো প্রত্যেকটা মান বসাতে হবে কোন এককে? সিজিএস এ। তো আমরা যদি এখন ম্যাথ করি, একটা ম্যাথটা লেখেন। আমরা হাইড্রোজেন পরমাণুর কথা বলি। এখন হাইড্রোজেন পরমাণুর, তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের মান নির্ণয় করো বা গতিবেগ কত। দেখেন অঙ্কটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আবর্তন করছে, ঘুরছে। সে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে, মান কত হবে। আমরা যদি সেটা বের করতে চাই আবর্তনশীল ইলেকট্রন গতিবেগের সম্পর্ক কেমন হবে,
আমরা ভি সমান সমান কি লিখবো 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে এনএস। তাহলে আমরা এসআই এককে করতে পারি, সিজিএস এ করতে পারি। আমার কাছে সিজিএসটা সহজ মনে হয় তাই সিজিএস দিচ্ছি, বাট কিছুক্ষণ পরে আমরা তিনটার মধ্যে কম্পেয়ার করে দেখাবো। 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনএস, এটা হচ্ছে এনতম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রন গতিবেগের একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে আমি ধরুন হচ্ছে জেড এর মান পাবো, জেড এর মান কত হবে 1। কেন 1? হাইড্রোজেন পরমাণু বলা হয়েছে তাই 1, তাই না? তারপর হচ্ছে এখানে এনটা কক্ষপথ সঙ্গে কয় নাম্বার কক্ষপথ 3 নম্বর। স্যার এখানে এইচটা প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান আমাদের মুখস্থ 6.626 এবং 10 টু দি পাওয়ার মাইনাস 27, ফাইন 6.626 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 27 ইআরজি আর্ক সেকেন্ড, বুঝছেন? -34 ছিল জুল সেকেন্ড, জুল সেকেন্ড থেকে আমরা আর্ক সেকেন্ডে যাচ্ছি 27 আর্ক সেকেন্ড। জেড পাইছেন, এন পাইছেন, এইচ পাইছেন, এখন কি পাবো ই, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। সিজিএস এককে ইলেকট্রনের মান কত, চার্জ কত জানেন কি 4.8 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। ইএসইউটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের হচ্ছে একটা কি চার্জ, বুঝেন নাই? সিজিএস পদ্ধতিতে। এখন এই মানগুলো সব এখানে বসায় দিব আমরা। 2 পাই তো বুঝি, জেড এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 4.8 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10, ওখানে মাইনাস চিহ্ন না দিলেও চলবে কারণ স্কোয়ার হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাসই হবে। এন এর মান 3, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27। আচ্ছা দেখেন তো ভির মানটা কত আসে, আচ্ছা 7.28 10 টু দি পাওয়ার 7, এত সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড কেন? কারণ হচ্ছে এটা সিজিএস পদ্ধতিতে সমীকরণ, আর বেগের একক হচ্ছে সেন্টিমিটার, মানে সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাই আমরা সেন্টিমিটার পার সেকেন্ড লিখেছি, বোঝা গেছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কর আমরা শর্টকাট একটা ভাষণ শিখবো। এত কিছু করে এত বড় মান দিয়ে এমসিকিউতে আসলে আমাদের কষ্ট হবে। তো এই কষ্টটাকে লাঘব করার জন্য আমরা চাইলে এই কোশ্চেনটাকে সহজ করে উপস্থাপন করতে পারি। তাহলে এই পর্যন্ত লেখা শেষ করে নাকি সমস্যা নাই, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, হ্যাঁ এগুলো মাথায় রাখবেন। আচ্ছা সহজ করে কিভাবে করা যাবে দেখেন, এখানে আমরা ভিএন সমান সমান কি লিখছিলাম 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনএস। এখানে কিছু মান আছে যে মানটা কখনোই চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে এখানে জেডটা চেঞ্জ হতে পারে, এনটা চেঞ্জ হতে পারে, ঠিক তো? জেড উপরে এন নিচে, চেঞ্জ হবে হচ্ছে চেঞ্জ হবে না যেটা 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এইচ, বুঝছেন? আর এইটুকুকে আমরা হচ্ছে ভিএন বলছি, কি বলছি ভিএন, সরি ভি নট বলি। অতএব ইকুয়েশনটা দ্বারা হচ্ছে ভিএন সমান সমান জেড ভাগ হচ্ছে এন গুণন হচ্ছে ভি নট। তাহলে এই যে ভিএন সমান হচ্ছে কি দাঁড়াচ্ছে জেড ভাগ এন, মনে থাকে যেন জেডটা উপরের সংখ্যা, এনটা নিচের সংখ্যা, তাই না? নিচে ছিল। আর ভি নটের মান কোনটা হবে, ভি নটের মানটা যেটা হবে আমরা এই মানটা ভি নটের মান ওইটুকু ক্যালকুলেশন করে যেটা পাবো 2.18 গুণ 10 টু দি পাওয়ার 8 এত সেন্টিমিটার পার সেকেন্ড, বুঝছেন? তাহলে ভি নট সমান হচ্ছে 2.18 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মানটুকু এখানে বসাই দিলে সহজে আমরা পাবো। যেমন কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলেন যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের বেগের মান কত হবে, তাই না? দ্বিতীয় কক্ষপথে যদি বেগের মানটা বের করতে চাই তাহলে কেমন করে বের করবেন? এই যদি একবারে করতেন v3 হলো, জেড এর মান হচ্ছে 1, এন এর মান 3 গুণন হচ্ছে 2.18 গুণন 10 টু দি পাওয়ার কত হবে 8। ক্যালকুলেশন করলে কি আগের যাতে কঠিন ক্যালকুলেশন হবে, আগের যাতে সহজ হবে। 7.28 গুণ 10 টু দি পাওয়ার সামথিং যে মান আসলো 10 টু দি পাওয়ার 7 ওটাই কিন্তু আসবে সেন্টিমিটার, বুঝছেন? তো চাইলে আমরা কিন্তু শর্টকাটে করতে পারি ক্যালকুলেশনগুলো। এবং বেশিরভাগ সময় দেখবেন যে 2 মার্কসের কোশ্চেন আসছে, এমসিকিউতে বেশি আসে, সুতরাং আমাদের এত কষ্ট করে ওই সমীকরণ মনে রাখতে হবে। সমীকরণ মনে রাখা লাগবে, এটা সহজ মানে কঠিন না, কিন্তু আমাদেরকে শর্টকাট ওয়েতেও করার সিস্টেম জানতে থাকতে হবে। আমরা এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এনতম কক্ষপথ ও প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতি বৈদ্যুতিক সম্পর্ক প্রতিপাদন করা যেতে পারে। তাহলে একটু হিডিং লেখে রাখেন, এটা যদি হয়ে থাকে হিডিং লেখেন এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের, এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের
আবর্তনশীল ইলেকট্রনের, হয়নি? লিখছেন এটা কি? আচ্ছা, পরের কোশ্চেন হেডিং লেখেন, এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের, আবর্তনশীল মানে ঘুরছে, এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের হচ্ছে একটা সম্পর্ক। তাহলে এনতম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক, তাহলে এই সম্পর্কটা কেমন হবে দেখেন, এমনিতে নিজেরাও প্রতিপাদন করতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে দেখেন, এনতম কক্ষপথ মানে ভিএন 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনএস, তাই না? এরকম ছিল কি? আচ্ছা, V1 সমান কি হবে? 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1h, 1 ইন্টু এইচ, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি ভিএন ভাগ হচ্ছে V1 করি, ভিএন এর মানটা যেটা আছে 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ গুণন কি হবে? V1 1 ইন্টু এইচ ভাগ হচ্ছে 2 পাই জেড স্কোয়ার, এমান কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, তাই না? অতএব ভিএন ভাগ হচ্ছে V1 সমান কি হবে? 1 ভাগ এন। এগুলো কিন্তু সবগুলো একই পরমাণুর মধ্যে সম্পর্ক, বুঝলেন? এই জন্য জেড এর মানটা কমন। আমরা দুটো মানে যদি আমি দুটা কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ চিন্তা করি, তাহলে একই পরমাণুর দুটো কক্ষপথ ভিন্ন হবে, বুঝলেন না? ইলেকট্রন কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু পরমাণু কিন্তু সেম হবে। এই জন্য জেড এর মান কি হবে? কেটে যাবে, বুঝছেন? তো এই যে সম্পর্কটা পাইলেন, ভিএন সমান সমান কি লিখলেন? 1 ভাগ এন। ভিএন ভাগ V1 সমান হচ্ছে 1 ভাগ এন। এখানে যদি V2 হতো, দেখেন কোনোভাবে যদি V2 লিখতাম, এখানে V1 লিখতাম, তাহলে এখানে কি হতো? 1, এখানে হতো কত? 2, মানে এই মানটা এখানে আসবে, এর মানটা এখানে যাবে। সম্পর্কটা হচ্ছে এখানে কি? ব্যস্তানুপাতিক। কিন্তু আসলে আমার ব্যাসার্ধের ক্ষেত্রে ছিল কি? সমানুপাতিক, মনে ছিল? কারণ উপরে ছিল হচ্ছে এন, নিচে ছিল হচ্ছে জেড, আর এখানে কি আছে? উপরে জেড, নিচে কি? এন। তাহলে যত কক্ষপথের কি হবে? কাছে হবে, আবর্তন তত কি হবে? বেশি হবে। যত দূরে যাবে আবর্তন তত কি হবে? কম হবে। এটা কিন্তু তাই বোঝাচ্ছে। তাহলে শক্তির সম্পর্কটা হচ্ছে কেমন, মানে সেটা আসতেছি, কিন্তু দূরত্বের কথা যদি বলি, নিউক্লিয়াস থেকে যত দূরত্ব যাবে শক্তি স্তরের ব্যাসার্ধের মান তত কি হবে? বেশি হবে না? তাহলে ওই জন্যই ওই সম্পর্কটা ছিল সমানুপাতিক, আর এখানে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এবার লেখেন, মোটামুটি এই সম্পর্ক হয়ে গেছে, অঙ্ক করলেন, সম্পর্ক দেখলেন, এটা আমাদের লাগবে, শর্টকাটটা শিখছেন, তাই না? আচ্ছা ভাই, এবার আমরা আসি হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের সমীকরণ। সহজ করে লেখেন যে এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। এবার ইকুয়েশনটা আসবে হচ্ছে ইলেকট্রনের হচ্ছে মোট শক্তি নির্ণয়ের সমীকরণ। ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের সমীকরণ আমরা প্রতিপাদন করতে যাব। ইলেকট্রনের যে মোট শক্তি আছে, সেই শক্তি নির্ণয়ের সমীকরণ কিভাবে প্রতিপাদন করব? এটা জাস্ট প্রতিপাদন, তো একটু ধারণা নিলেই হবে, বেশি চিন্তা করা লাগবে না। আমরা জানি ইলেকট্রনের মোট শক্তি, হ্যাঁ, মোট শক্তি যদি ই দিয়ে প্রকাশ করি, ই সমান সমান হচ্ছে গতি শক্তি যোগ হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি, বিভব শক্তি বা হচ্ছে স্থিতি শক্তি। ইলেকট্রনের মোট শক্তি ই সমান হচ্ছে গতি শক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার, আর বিভব শক্তি বা স্থিতি শক্তির মানটা কিন্তু আমরা যেটা জানি ওইটা নয়, আমরা ফিজিক্সে যেটা শিখে আসছেন এখানে তা হবে না, এটা হচ্ছে কি হবে? মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটার প্রমাণ আছে, যদিও আমি করাইছি, এখন আর দরকার নাই, ক্যালকুলাস করতে হবে, ঝামেলা আছে। আপনি যদি গ্যাপে পড়ে গেছেন, ইচ্ছা করে পড়ছেন, তো ইচ্ছা করে আর পড়াবো না, উনি বোঝেননি, দরকার নাই। যতটুকু না হলে না ততটুকু পড়ে নেন আপাতত। এই সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার প্লাস মানে ব্র্যাকেট দিয়ে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ভাগ আর দিয়েছি। এখন দেখেন এই সমান সমান কি হবে? হাফ এমভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটুকু তো বুঝি আমরা। তাহলে এই সমান হাফ এমভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। স্থিতি শক্তির মানটা আপাতত জেনে রাখেন, কিন্তু সুন্দর একটা প্রমাণ আছে যে স্থিতি শক্তির মান কেন মাইনাস হাফ জেড স্কোয়ার ভাগ আর হয়, বুঝছেন? আপাতত সেদিকে যাওয়ার দরকার নাই। এখন লেখেন হচ্ছে আমরা জানি
হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, ওটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল। এই একটা পরমাণুর হচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণটা থাকে, তো এর দুটো আকর্ষণ কাজ করে, একটা কেন্দ্রমুখী একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। আমরা জানি হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, তাই তো? তাই কি না? এটা কেন্দ্র বিমুখী, আর কেন্দ্রমুখী হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর স্কোয়ার হবে, আর হবে না, আর স্কোয়ার হয়। ওই যে ডি মানে কুলম্বের সূত্র অনুসারে বলছিলাম না, এটা কেন্দ্রমুখী এটা কেন্দ্র বিমুখী। হাফ এম বি স্কোয়ার সমান জেড স্কোয়ার ভাগ কি বলছি আমরা আর স্কোয়ার, এরকম না? আচ্ছা, তো হাফ এম বি স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর স্কোয়ার, তাই তো? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের পরিমাণ পরস্পর কি হবে? সমান। নাকি শুধু আর ছিল? শুধু আর ছিল। এম ভি স্কোয়ার ভাগ, ও সরি সরি সরি, এটা ভুল করছি আমরা। হাফ হবে না, হাফ হবে না, এখানে হচ্ছে হাফ হবে না, এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর, তাই তো বলি? এরকম হবে, এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর হবে, অধিবাসী ঠিকই আছে। এই আর আর যখন কেটে যাবে তখন থাকবে কি? এম ভি স্কোয়ার সমান সমান হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। ওকে, আচ্ছা দেখেন মিস্টেক হয়ে গেছিল এখনই। তাহলে এম ভি স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। তাহলে এই এম ভি স্কোয়ারের মানটা আমি কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে বসান। এখন দেখেন তো এম ভি স্কোয়ার এর মান 1 নং এ বসায়। এম ভি স্কোয়ারের মান যদি 1 নম্বর সমীকরণে বসায় তাহলে কি দাঁড়াবে? এখানে ই হবে তো বটি, ই সমান সমান কি দাঁড়াবে? হাফ এম ভি স্কোয়ার মানে কি? জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। দেখেন এখানে যে দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, হাফ জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর মাইনাস জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। এটা হচ্ছে হাফ মান, এটা হচ্ছে পূর্ণ মান, তাই না? 1 থেকে হাফ বাদ দিব তাহলে কি হবে? হাফ হবে না? তাহলে এখানে এটা হচ্ছে হাফ মান, সেটা ফুল মান, তার মানে কি? মাইনাস হাফ জেড স্কোয়ার ভাগ হচ্ছে আর। তাহলে এই সমান সমান কি দাঁড়াচ্ছে? মাইনাস হাফ জেড স্কোয়ার ভাগ কি বলবো আমরা? আর। এই সমান মাইনাস হাফ জেড স্কোয়ার ভাগ কি বলবো আমরা? আর বলবো। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে চাইলে আমরা কি করতে পারি? দেখেন এখন ই সমান সমান মাইনাস হাফ জেড স্কোয়ার, স্যার আর এর মান তো আমরা আগে থেকে জানি, ব্যাসার্ধের মান জানি না, ব্যাসার্ধের মান এখানে বসায় দিব। ব্যাসার্ধের মান বসে দিলে কি হবে? আচ্ছা, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখন এখানে কি হবে? এখানে যে ইকুয়েশনটা আছে বা হবে সেটা হচ্ছে ই সমান সমান মাইনাস হাফ জেড স্কোয়ার গুণন হচ্ছে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক না? মাইনাস হাফ জেড স্কোয়ার গুণ হচ্ছে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন যদি এখানে কাটাকাটি করেন তাহলে 2 আর হচ্ছে 4 কাটা যাবে, 2 থাকবে না? তাহলে এখানে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। অতএব এখানে আমরা ই এন লিখতে পারি। ই এন সমান হচ্ছে এনতম কক্ষপথের শক্তি মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8 জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে আমার এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ যেটা পাইছেন। এটা হচ্ছে এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ হচ্ছে এটা। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ আমরা দিয়ে আমরা এখন ম্যাথ করতে চাই। এটা কোন এককে আসছে বলেন তো? এটাও সিজিএস আসছে। এখন সিজিএস এর আসছে, এই মানটা আমরা করব, এটারও শর্টকাট শিখবো। আগে ফুল ফর্মটা দেখে আসি। এখন একটা অঙ্ক লেখেন। প্রশ্ন লেখেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করুন। ইলেকট্রনের মোট শক্তি কত? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, এই অবস্থা মোট শক্তি কত হবে? মোট শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, ই এন সমান সমান কি লিখবো? মাইনাস 2 পাই স্কোয়ার
mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার s স্কয়ার। ঠিক তো? এখন দেখেন এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে চাই তো কেমন হবে? তাহলে দ্বিতীয় কক্ষপথ n এর মান হচ্ছে 2, z সমান সমান হচ্ছে 1, তাই না? আচ্ছা, তাহলে n এর মান 2 পাইছেন, m এর মান ইলেকট্রনের ভর 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম হবে। কেজি লেখা যাবে না, কারণ সূত্রটা কিন্তু সিজিএস একক। কোন একক বাবা? তো সুতরাং সিজিএস সূত্র হয়, তাহলে সবগুলো মান আমাকে কোন এককে বসাতে হবে? সিজিএস। তাহলে এম পাইছেন। ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ 4.8 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ESU, তাই না? এইচটা প্লাঙ্কের ধ্রুবক 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 ERG আর্ক সেকেন্ড, তাই তো? আর্ক সেকেন্ড। এখন সবগুলো মান এখানে বসায় দেন। En মানে E2 দ্বিতীয় কক্ষপথ মাইনাস 2 পাই স্কয়ার 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28, যেটার মান হচ্ছে 1 এর উপর স্কয়ার, এর মান হচ্ছে 4.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার হচ্ছে 4, n স্কয়ার s স্কয়ার 1 এর উপর স্কয়ার 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 স্কয়ার। দেখেন তো কত আসে? E2 সমান সমান মাইনাস এর থাকবে, কত আসে? আচ্ছা, ও n এর মান 2, 2 নম্বর কক্ষপথ বলছি, সরি। তাহলে n এর মান হচ্ছে 2 বলছি। n এর মান যদি 2 হয় তো 2 এর উপর স্কয়ার তো দেওয়া লাগবে। কত আসে ক্যালকুলেশন করে দেখেন দেখি। হ্যাঁ, 5.43 মাইনাস 12 একক হবে ERG আর্ক। এই শক্তির একক হচ্ছে আর্ক হবে, বুঝলেন? সিজিএস পদ্ধতিতে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 5.43 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর্ক। এই যে অঙ্কটা করলাম, এটার শর্টকাট আছে, এত কিছু করার দরকার নেই, শর্টকাটেও অঙ্কটা করা যাবে। হ্যাঁ, শর্টকাটে কি করবো? আমি শর্টকাটগুলো মাথায় রাখবো ভালো করে, কি হবে সেটা দেখাই দিচ্ছি। আগে তুলে নেন, আমি সবই দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমরা টাইপ 2 পড়াচ্ছি, আর একটা লেকচার হয়ে গেলে আমরা মোটামুটি শেষ করে দিয়ে ম্যাথগুলো শুরু করবো। তারপরে গিয়ে আমরা টাইপ 3 4 পর্যন্ত পড়াবো, দেখা যাক। এগুলো গ্যাপ আছে, চেষ্টা করবো 18-20 তারিখের মধ্যে কভার করে দেওয়ার জন্য। কাজগুলো করেন, আসেন, পারলে সংখ্যা বাড়ান, যারা আসেনি তারাও যেন মিস না করে। আচ্ছা, শর্টকাটটা কি হবে? লেখা তো শেষ নাকি? আচ্ছা দেখেন, এখানেও আগের মতোই কিন্তু কাহিনী। En সমান সমান মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে n স্কয়ার s স্কয়ার। ঠিক এরকম তো? তাহলে এখান থেকে না মাইনাস, এই যে এটুকু জিনিস কিন্তু কমন, মানে চেঞ্জ হতে পারে, z স্কয়ার n স্কয়ার, কিন্তু চেঞ্জ হবে না কোনটা? 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই s স্কয়ার। এই মানটা কিন্তু চেঞ্জ হবে না, বুঝছেন? এইটুকু মান যদি চেঞ্জ না হয় তাহলে এইটুকু একটা নির্দিষ্ট ধ্রুবক মান থাকার কথা। তো মাইনাস z স্কয়ার মাইনাস হচ্ছে z স্কয়ার ভাগ হচ্ছে n স্কয়ার গুণন হচ্ছে E নট ধরলাম। হ্যাঁ, E নট মানে এই পুরোটাই, সে E নট মানে পুরোটা। E নটের একটা ভ্যালু আছে, ক্যালকুলেশন করে মাইনাস 13.6 EV হবে। EV তে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, মনে রাখা সহজে। আমরা আর্ক বলছি না, কত বলছি? 13.6 ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট থেকে আমি চাইলে কিন্তু আর্কে যেতে পারবো। আর যদি বলেন না স্যার আমি ইলেকট্রন ভোল্টে রাখবো, কোনো সমস্যা নেই। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল জানা আছে কি? 1 EV। 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল ইলেকট্রনের যে চার্জ হয়। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আবার যদি বলেন স্যার জুল থেকে আমি আর্কে যেতে চাই, তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, বুঝলেন? 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এই যে জুল থেকে আমি, দেখেন ইলেকট্রন ভোল্টে অ্যান্সার আসবে, সমস্যা নাই। তাকে আবার এই মান দ্বারা গুণ করব, গুণ করলে কি আসবে? জুল আসবে। তাকে আবার এই মান দ্বারা গুণ করে কি আসবে? আর্গে আসবে, বুঝলেন না? এখন ধরেন আমি এই যে অঙ্কটা করলাম, সেই অঙ্কের যে মানটা আসছে মনে রাখেন মাইনাস 5.43। আমি সূত্র দিয়ে করবো, দেখেন সবচেয়ে কম সময় লাগবে, কারণ এই ক্যালকুলেশন করতে তো সময় আপনার লেগে গেছে, তাই না? অনেকটা সময় লেগে গেছে। এখন দেখেন কয় নাম্বার পরমাণুর কথা বলছি বাবা? 2 নাম্বার। 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির কত হবে? আমি যদি এরকম করে চিন্তা করতাম, E2 সমান মাইনাস, সূত্রটা কি ছিল? z স্কয়ার n স্কয়ার।
জেড স্কোয়ার এন স্কোয়ার যদি হয় তাহলে জেড এর মান কত হবে? জেড স্কোয়ার কত হবে? জেড এর মান কত হবে? 1 হাইড্রোজেন পরমাণু। আর এন এর মান কত হবে? 2। 2 উপর স্কোয়ার দিব নাকি? মনে হচ্ছে ই নট। ই নট মানে কত? 13.6। তাহলে আমরা এখন দেখেন তো কত আসবে? 1/4 মানে 0.25। 13.6 কে 0.25 দ্বারা গুণ করে কত আসে? 0.25 দ্বারা গুণ করে -3.4 ইভি, ইলেকট্রন ভোল্ট। এটুকু অ্যান্সার লিখে দেখলে আপনার অ্যান্সার হবে সঠিক। এখন যদি বলছেন না স্যার আমি আরকে যেতে চাই, কোনো সমস্যা নাই। দেখেন -3.4 গুণন 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস কত? 19। ইলেকট্রন ভোল্টে কিসে আসছে? জুল। আবার আরকে যেতে গেলে কি করবেন? 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করবেন। দেখেন তো ক্যালকুলেশন করে ওই মানটা হয় কিনা। আর্গের যে মানটা ছিল 5.44 মাইনাস ইআরজি। কিন্তু আগের মান আর এর মানের মধ্যে পার্থক্য আছে। 5.43 বা 45 আসছিল, মনে আছে? একই না? সেম মানিত। তার মানে কি কত ছোট ক্যালকুলেশন করে উত্তরটা পেয়ে গেলাম। আর আগের ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল বা কঠিন ছিল না। দেখবেন অনেক সময় ক্যালকুলেটার গা হাফে গেল, ক্যালকুলেটার দেখবেন উত্তর ভুল মারছে, আপনিও কনফিউশনে পড়ে গেলেন। কিন্তু এই সূত্রগুলো দিয়ে কাজ করলে অনেকটা ইজি হবে, বুঝছেন? আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির সম্পর্ক করছেন, ব্যাসার্ধের সম্পর্ক পড়ছেন এবং বেগের সম্পর্ক পড়ছেন। এই তিনটাকে একটা সামারাইজ করব। হ্যাঁ, তাহলে বেগ সম্পর্ক, বেগের সম্পর্ক, তারপর হচ্ছে কি শক্তির সম্পর্ক, আর একটা কি বলবো আমরা? কিসের সম্পর্ক? ব্যাসার্ধের সম্পর্ক। এই তিনটাকে একটা সামারাইজ করব, যে সামারির মাধ্যমে আমরা তিনটাই ভালো করে শিখতে পারবো। সূত্র তিনটা লিখবো। হ্যাঁ, আশা করি সমস্যা হওয়ার কথা না।